যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন? আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না। গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন? অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার। টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে। এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরে আসছিল, শক্তি ফিরে আসছিল, অনেকে লেখালেখি শুরু করে দিয়েছিলেন যে নেতৃত্ব আসবে। কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে, টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কিনা তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই। এদেশের ছাত্র এবং জনতা সিদ্ধান্ত নিয়েছে এই আওয়ামী লীগ যেহেতু সরাসরি গণহত্যার সাথে জড়িত, তারা এই দেশে রাজনীতি করার অধিকার পাবে না, তাদেরকে নিষিদ্ধ করা হবে। এই আওয়াজটা কোনো রাজনৈতিক দল তুলে না, এই দেশের সাধারণ ছাত্র জনতা তুলেছে। সুতরাং এটাকে আপনি একদম স্পষ্টভাবে কোট করে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যা করেছে, সাধারণ শিক্ষার্থীরা এখনো চোখ বন্ধ করলে তারা গুলির শব্দ শুনতে পায়। ক্লাস 4-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, ইন্টারে পড়ে, তাদের সাথে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, এই আওয়ামী লীগকে সাধারণ ছাত্র জনতা নিষিদ্ধ করেছে। অবশেষে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করলেন বিএনপির নেতা। প্রিয় দর্শক শ্রোতা, এবং কি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কঠিন কিছু কড়া বার্তা দিয়েছেন যে এখনও দেশের বিভিন্ন কর্মস্থলের প্রধান হিসাবে আওয়ামী লীগের প্রেতাত্মারা কর্মরত অবস্থায় আছে, প্রধান হিসাবে আছে। এভাবে দেশ কখনো চলতে পারে না, আগামী নির্বাচনও ঠিকঠাক মতো হতে দিবে না। অতএব রাষ্ট্রপতি সহ যেই সমস্ত আওয়ামী লীগের প্রেতাত্মারা পুলিশে এবং বাইরে বড় বড় অফিসার পদে রয়েছে, তাদের সবাইকে ছাঁটাই করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য বিশেষ একটা দুঃসংবাদ, সুসংবাদ নয়। কারণ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি টাইমসে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশে যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তাদের কপাল পুড়তে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। চলুন বিস্তারিত এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন? আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতাত্তা, ওই শয়তানের প্রতাত্তা এটা আছে। উনি তো নির্লজ্জ। ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল, মৃত্যুক ছিল, বেহায়া ছিল, বেশরম ছিল, এও বেশরম, এও কিন্তু দুর্নীতিবাদ ছিল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে, দুর্নীতি দমন থেকে অপকর্ম করেছে। তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে, সেই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার মামলায়ও তিনি এইটা অপকর্ম করেছিল। ওনার বোঝা উচিত যে এই সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এইটা তার উচিত না। তাই আমি মনে করি যে মরা বাচ্চা নিয়া, মরা মনে করেন এই কপিন নিয়া, সেই মরক নিয়া, মানে অনেক সময় পয়সা টয়সা মরক হয়ে যায়, সেই মরক নিয়া ওনার বৈশা থাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের স্বার্থে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে তবে তোমরা সোচ্চার হওয়া পাবা এবং আমি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলতেছি, আমি তোমাদের সাথে থাকবো। হাসনাত আব্দুল্লাহ শুধু না, বাংলাদেশের টপ টু বটম যারা আজকে এই ছাত্র জনতার মাধ্যমে, আপনারা জানেন যে 1000-এর বেশি শহীদ হয়েছিল, 50,000-এর বেশি পঙ্গু হয়েছে, তারা অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের আহাজারি, তাদের পরিবারের আহাজারি এবং এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, 65 লক্ষ লোকের নয় মামলা, তারা প্রত্যেকেই জানতো যে এই চুপ্পু টুপ্পু এরা কারোই থাকবে না। কারণ এই সরকারটা ছিল, এই আন্দোলনটা ছিল আপনার বিপ্লবী আন্দোলন, সরকারটাও হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার, কিন্তু আপনার কোনো না কোনো কায়দায় সেটা হয়নি, যার কারণে আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমি মনে করি আপনার শুধুমাত্র এই কয়েকজন যে বিবৃতি দিচ্ছে সেটা না, বাংলাদেশের আপামা জনগণের কথা যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন? আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতাত্তা, ওই শয়তানের প্রতাত্তা এটা আছে। তাই আমি মনে করি যে ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অনেকগুলো ভিডিও আমি দেখেছি, তার পদত্যাগ চাচ্ছে। আমি মনে করি আসলে উনি তো নির্লজ্জ। ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল, মৃত্যুক ছিল, বেহায়া ছিল, বেশরম ছিল, এও বেশরম, এও কিন্তু দুর্নীতিবাদ ছিল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে, দুর্নীতি দমন থেকে অপকর্ম করেছে। তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে, সেই জন্যই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার মামলায়ও তিনি এইটা অপকর্ম করেছিল। তাই আমি মনে করি যদি ওনার লজ্জা শরম থাকে, হায়া থাকে, তাহলে উনি নিজেই বলবে যে আমি এই পদ থেকে পদত্যাগ করবো। আমার পদত্যাগে দাবি আর করার দরকার নাই। ওনার বোঝা উচিত যে এই সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এই
এটা তার উচিত না। তাই আমি মনে করি যে মরা বাচ্চা নিয়ে, মরা মনে করেন এই কপিন নিয়ে, সেই মরক নিয়ে, মানে অনেক সময় পয়সা টয়সা মরক হয়ে যায়, সেই মরক নিয়ে ওনার বৈশা থাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের স্বার্থে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। উনি ওখানে থেকে বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো ষড়যন্ত্র করতে পারে, এজন্যই আজকে বাংলাদেশের এই লোকজন তার পদত্যাগ দাবি করতেছে এবং তার পদত্যাগ করা উচিত। পাশাপাশি আমি বলবো হাসনাত আব্দুল্লাহ, সে আমাদের আসলে ছেলের বয়সী এবং আমার মেয়েও ইউনিভার্সিটি পড়ে, আমার ছেলে পড়ে, তারা আন্দোলন করেছে। আসলে সকলে তো পরিপক্কতা হবে না। আমরা দেখেছি সে বিভিন্ন কথা আগে বলেছে, আগে দল করবে এবং দলের ঘোষণাও দিয়েছিল, বলে করতেই পারে, এরা আমার লোক। দুইবার দিয়েছে, একবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে, আরেকবার আপনার নাগরিক কমিটি দিয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই আন্দোলনে সম্পূর্ণ ভূমিকা এই বিরোধী দল, বিশেষ করে বিএনপির, যেখানে বিএনপির 422 জন হত্যা হয়েছে এবং এত লোক মনে করেন এতদিন মামলা করেছে। সেই 16 বছর থেকে আমরা আন্দোলন করতে 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 আমাদের যখন আগুন চলবে হয়তোবা জ্বালাতে পারা গেছিল না, সেই সময় এই ছাত্ররা সেখানে একটি দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা সফল হয়েছে। কিন্তু এটা তারা বুঝতে পেরেছে যে আসলে একদিনে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয় না, এই বিপ্লবের কাঠামোটা আগে থেকে ছিল বিধায় তারা বুঝতে পারার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং তারা দলও করবে না, সেটা আমি মনে করি। তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকুক। আবারও যদি কেউ অন্যায় করে, এমনকি আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে, তবে তোমরা সোচ্চার হওয়া পাবা। এবং আমি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলতেছি, আমি তোমাদের সাথে থাকবো। এইটাই তোমরা করো, কারণ কিছু লোক সবসময় বিবেক নিয়ে নিরপেক্ষ থাকা উচিত। এই জন্য আমি অনেক সময় অনেক টকশোতে বলেছি, শিক্ষকদের রাজনীতি করা উচিত না, তারা জাতির বিবেক। সাংবাদিকদের রাজনীতি করা উচিত না, তারা কলম দিয়ে অন্যায়কে তুলে আনবে। এবং চিকিৎসকদেরও রাজনীতি করা উচিত না। যদি রাজনীতি করে পেশা ছেড়ে তারা পুরোপুরি চলে যাবে। কারণ একজন শিক্ষক, আমি থিসিস নেব 300 মার্কসের, এখন যদি দেখি যে উনি আওয়ামী লীগের, তাহলে আমি যদি বিএনপি, ওনার কাছে থিসিস নেব না। আমি যদি দেখি উনি বিএনপির আর আমি যদি আওয়ামী লীগ হই, তাহলে আমি থিসিস নেব না। একজন অপারেশন করতে হবে, হার্টের অপারেশন, শুনলো যে উনি আওয়ামী লীগের ডাক্তার, ভয় পাই যাবে যদি সে বিএনপির হয়। আবার যদি বিএনপির ডাক্তার হয়, তাহলে ওই আওয়ামী লীগের লোক ভয় পাই যাবে যে একে আমাকে বাসাই রাখবে কিনা। আর সাংবাদিকরা, তারা তো যদি আরো মনে করেন ভালো ভূমিকা নিতে পারে, তারা যদি কোনো দল থাকে, তাহলে মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, কাউকে নালিশ দেওয়ার জায়গা থাকে না। ঠিক আমি মনে করি ছাত্ররাও, তারাও সবসময় নিরপেক্ষ থেকে এরকম অন্যায় প্রতিবাদ করবে, যেখানেই অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়বে। এটা আমি মনে করি যে এটা করা উচিত। তাই তারা হয়তো চিন্তা করেছে যে আমরা এভাবেই থাকি, আমরা এভাবেই আন্দোলন সংগ্রাম করব। গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন? অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার। টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে এবং সেটা কিভাবে হতে পারে, কেন হতে পারে, সেই ধরনের কথা দিয়ে ইংলিশ রিপোর্টার হেডলাইন হচ্ছে, হাউ বাংলাদেশ ইজ আউস্টেড লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাকটা আনলাইকলি, কিন্তু হাউ, সেটা কিভাবে হতে পারে সেই আলাপ আছে। বাংলাদেশের অনেকে এটাকে ট্রান্সলেট করেছে, সেখান থেকে কথা বলবো। তার আগে আরেকটা খবর একটু এখানে যুক্ত করে রাখা দরকার, পাশাপাশি সময় খবরটা এসছে। শেখ হাসিনা ভারত থেকে এবার অন্য কোনো দেশে যাচ্ছেন, সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো দেশে। এরকম একটা নিউজ করেছে মানব জমিন, যেখানে তারা সরকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কি হবে, তখন নাকি ভারত জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তিনি যাচ্ছেন এবং এই তথ্য নাকি বাংলাদেশকেও জানানো হয়েছে। আমরা তার এই অন্য দেশে যাওয়াকে মন্দের ভালো বলবো, কারণ আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হোক এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় খুব কঠোর ছিলেন। ভারত যদি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়, আমরা তারপরও ভারতকে আসলে দায়ী করতে ছাড়বো না, কারণ এই ভয়ঙ্কর ক্রিমিনালকে বাংলাদেশের হাতে হস্তান্তর না করাটা ভারতের চরম ধৃষ্টতা হবে। কিন্তু যে বলছিলাম মন্দের ভালো এই অর্থে, তিনি ভারতে বসে বসে যেভাবে বাংলাদেশের এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত করছেন, নোংরা চক্রান্ত করছেন, সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে। কারণ দূরে থাকলে এই কাজগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হবে। যদিও যে কেউ বলতে পারেন ইনফরমেশন টেকনোলজির যুগে খুবই ওয়েল কানেক্টেড থাকা খুব কঠিন কোনো কাজ না, কিন্তু মাটিতে বসে থেকে কাজটা যতটা সহজে এবং যতটা এফেক্টিভলি করা যায় সেটা কিছুটা কম তো হবেই। সেই কারণে বলছি মন্দের ভালো। কিন্তু টাইম ম্যাগাজিনের কথা যদি সত্য হয়, ওরা যে অনেক সম্ভাবনা আছে তাও বলছে না, আনলাইকলি বলছে, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি হয় সেই পরিস্থিতি, তাহলে তিনি ভারতে থাকুন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকুন, তার জন্য তো দেশে চলে আসা কোনো ব্যাপার না। আর সেই টাইম ম্যাগাজিনের রিপোর্টটায় TBS দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশনটা আমার চোখে বেশি মানে প্রাথমিকভাবে পড়লো, সেখান থেকে পড়ছি। আমরা কেন তিনি আসবেন বা কিভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টের দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেই জায়গাটা একটু দেখতে চাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয় মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোকে কিভাবে দেখা হচ্ছে। আমি একটু পড়ি। হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুর ওপরে ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে, কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি, বলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। আমরা হিউম্যান রাইটস ওয়াচের এই ভূমিকাটা খেয়াল করি। আমি আবারও পড়ি তিনি কি বলছেন। মানে প্রচুর প্রোপাগান্ডা হচ্ছে, আমরা জানি ভারত সকাল বিকালই প্রোপাগান্ডা করছে, ভারতের একেবারে সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে। তিনি বলছেন কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি।
মীনাক্ষী গাঙ্গুলি ক্লিয়ারলি বলছেন। আরেকটা জায়গায় তিনি আওয়ামী ন্যারেটিভকে ডিবাঙ্ক করেছেন। এখানে একটা জায়গায় এরকম, অচলাস্থা যতদিন ঘটতে থাকবেন তাই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে। যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেন, মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না, তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে, যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল। তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আবারও তিনি বলছেন, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে। ক্লিয়ার। সুতরাং এখানে আমরা দেখছি যে আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ভারত তৈরি করতে চাইছে সেটাকে ডিবাঙ্ক করছে। এরপরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা মানে একটু খেয়াল করা দরকার, সেটা হলো কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে একটা কমিটি নিয়ে যাওয়া হয়েছে। আমি বলছিলাম যে আমরা এখন অনেক কাজ করছি যেগুলোর আসলে পরিণতি ভাবছি না। আমি বলছি না যে আবার ওই ডিবেট আমি ঢুকছি না, এটা সঠিক কি ভুল, কিন্তু টাইমিং ইজ ইম্পর্টেন্ট। যখন পাঠ্যপুস্তকের কমিটি থেকে সরিয়ে ফেলা হলো দুজনকে অভিযোগের ভিত্তিতে, এই প্রসঙ্গে এটা এখন টাইমে এসছে। আমি প্রায় বলছি যে এই জিনিসগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সেই আশাগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে, যারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে। এখানে বলছে 31 সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্য বই পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটির বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপোষ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফ্যাসিবাদী বলে নিন্দা জানিয়েছেন। মতবিরোধ তৈরি হওয়ার কথা কিন্তু টাইম উল্লেখ করছে, এবং মতবিরোধ তৈরি হওয়ার যে প্রবাবিলিটি আছে এবং সেই মতবিরোধ হওয়াটা যে এই সরকারের জন্য ঝুঁকির একটা দিক, সেটা তারা রাইটলি আইডেন্টিফাই করেছে। আমাদের এই মতবিরোধগুলো ভালো না, আমরা একটু সতর্ক থাকি, অ্যাটলিস্ট আমাদের টাইমিংটা বিবেচনায় রাখতে বলছি। বাকি আলোচনা আর কখনো করা যাবে। শেখ হাসিনা ফিরতে পারেন কিনা, সেটা কি প্রেক্ষাপটে এবং কেন বলছে, সেটা একটু এই জায়গাটা একটু পড়ি, এটা আমাদের কাজে লাগবে। অন্তর্বর্তী সরকারে কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকার দরুন নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে। এই সরকারের বৈধতা আছে, জনসমর্থন আছে, কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই, বলেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশশার হাসান। বাংলাদেশ প্রসঙ্গে মুবাশশার অনেক কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা জানি প্রচুর বিদেশি টকশোতে আমাদের যে ন্যারেটিভ সেটা অত্যন্ত ব্রিলিয়ান্টলি পুট করছেন। সংস্কারকরা সত্যিই জটিল এক পরিস্থিতিতে পড়েছেন। কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে সময় লাগবে, কিন্তু যে দেশে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে, সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে। রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে কমিয়ে 5.1% করেছে। জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে 2022 সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ 180টি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে 147তম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ ওপরে ছিল। এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করি। সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করবে। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না। কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনৈতিক ইতিহাস ঘাঁটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। এখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে আমাদের এখানকার যারা বাংলাদেশি যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন, তারা আবার এটাকে ঠিক সেভাবে দেখেন না। এখানে মুবাশশারও দ্বিমত করছেন, এবং এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের খুবই সবার পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর ভাই এভাবে ব্যাপারটাকে বলছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে, তাহলে যে হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এখন আসলে ওই জায়গাটা আমরা আসতে চাই। এই যাবতীয় মতগুলো মানে কুগেলম্যানের এই আলাপ, কুগেলম্যান তো শেখ হাসিনাকে বহু বছর ক্ষমতায় রেখে দিয়েছিল। আমরা যখন গত বছর তার আগের বছর বাংলাদেশ নিয়ে আলোচনা করতাম, তখনই এই কুগেলম্যান আসতেন বাংলাদেশ সম্পর্কে এবং দক্ষিণ এশিয়া সম্পর্কে আমেরিকার সবচেয়ে পরিচিত একাডেমিক। তিনি এমনভাবে কথা বলতেন সবকিছু শেখ হাসিনার কন্ট্রোলে আছে। কুগেলম্যানের উক্তি নিয়ে আমি নিজেও অনেকবার কথা বলেছি, অ্যানালাইজ করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যানালিসিস আমি পছন্দ করিনি। মানে খুবই আওয়ামী ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ, যে ঠিক আছে চাপ আছে, সমস্যা আছে, কিন্তু শেখ হাসিনা টিকে যাবেন, এটা করে এভাবে টিকে যাবেন। এখনও তিনি প্রত্যাবর্তনের বেশ সম্ভাবনা দেখছেন। আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার এখানে অর্থনীতির সংকটের কথা বললো এবং নানা রকম মিসম্যানেজমেন্ট, আমাদের মধ্যে বিভেদ আছে, সেটাও টাইম ম্যাগাজিন এনেছে। দুর্নীতি ছিল, অভিযোগ আছে, কিন্তু যখন নতুন সরকারটা ভালো চলবে না, সেটা আসলে ঝুঁকি বাড়াবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কি তাতে হবে?
বহুদিন বলছি, একটু সাথে যোগ করে রাখি, সরকারকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। মানুষের দৈনন্দিন জীবনযাপন যদি স্মুথ না করা যায়, মানুষের জীবনের যুদ্ধকে যদি ঠিকঠাক না করা যায়, যেসব অভিযোগের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে, সেই জায়গাগুলো রাতারাতি উল্টো করে ফেলতে হবে তারা, কিন্তু দৃশ্যমান পরিবর্তন হতে শুরু করেছে। এটাকে যদি ভিজিবল না করা যায়, তাহলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং তখন সংস্কার সহ অন্যান্য সবকিছু নিয়ে মানুষের মনোযোগ পুরোপুরি চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনা কি ফিরবেন তাতে? সম্ভব কোনোভাবে? আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন একেবারেই অসম্ভব মনে করি। তত্ত্বাবধায়ক সরকার যদি আটারলিও ফেল করে, কুড বি এনিথিং, এই সরকার চলে গিয়ে আরেকটা একই ধরনের সরকার, জাতীয় সরকার, এমনকি সেনাবাহিনী টেক ওভার, কুড বি এনিথিং। শেখ হাসিনা আসছেন না, শেখ হাসিনা ক্ষমতায় তো আসছেনই না, যে কোনো অল্টারনেটিভ যে সরকারই হোক না কেন, শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় এসে না বসতে পারলে এবং আগের মতো নিরাপত্তা বলয় তৈরি করতে না পারলে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব না। এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, ক্ষেপে যেতে পারে। শেখ হাসিনার প্রতি যে তীব্র বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা আছে, সেটা মাথায় নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে সাস্টেইন করা ইজ আটারলি ইম্পসিবল। মুবাশশির একটা কথা বলেছেন রিপোর্টের মধ্যেই, তিনি যেভাবে পালিয়ে গেছেন, যেটা আমরাও বলছিলাম অনেক সময়, সেখানে তিনি এবং তার নেতারাও মৌজমাস্তি করছে, আমরা দেখছি তো কলকাতার পার্কে বসে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে, এমন রিপোর্ট আমাদের সামনে এসছে। তার মধ্যে এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের জীবনে ডিজাস্টার তৈরি করেছে, তার কর্মীরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে থাকার যথেষ্ট কারণ আছে। আর সেখানে বাকি মানুষজন শেখ হাসিনা দেশে আসবেন এবং থাকবেন, এবং শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে, ইন্টারিম সরকার এভাবেই বলি, ইন্টারিম সরকার ডক্টর ইউনূসের সরকার ফেল করেছে, এই কারণে শেখ হাসিনাকে ওয়েলকাম করবে আগের সব কিছু ভুলে গিয়ে? নো ওয়ে, নো ওয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনাকে সরিয়েই, আওয়ামী লীগ যদি কোনোদিন মনে করে তাদেরকে রাজনীতিতে ফিরে আসতে হবে, শেখ হাসিনাকে সরাতেই হবে। আজকের এই নিউজ শুনে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অথবা অনুসারী আছেন, আপনাদের মন অনেক খারাপ হয়ে যাবে। একদম হতাশ হয়ে যাওয়া, বা নেত্রী আমাদেরকে ছেড়ে বিদেশ পালিয়ে গেছে, কোনো খোঁজখবর নিচ্ছে না, বাংলাদেশে আমরা কেমন আছি, এই যখন পরিস্থিতি ছিল, ওই সময়টাতে ফেসবুকে আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো পোস্ট করেনি, সমন্বয়কদেরকে নিয়ে কোনো কথা বলেনি, ডক্টর ইউনূসের ইস্যুতে কোনো ধরনের কথা বলেনি। কিন্তু হুট করেই যখন একটা ফোন কল ভাইরাল হলো যে খুব কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব, এরপর থেকেই সরব হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এরপর একের পর এক আশাব্যঞ্জক ফোন কল ভাইরাল, অথবা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানান ধরনের বক্তব্য আমরা দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, স্বেচ্ছায় তিনি আইনকে মোকাবেলা করবেন, পাশাপাশি নির্বাচন আওয়ামী লীগ করবে। সচিবাজের জয় বলছিল যে খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার, দিলে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরে আসছিল, শক্তি ফিরে আসছিল, অনেকে লেখালেখি শুরু করে দিয়েছিলেন যে নেতৃত্ব আসবে। কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে, টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সচিবাজের জয়ের বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কিনা তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই। তো এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত তিনি। আরেকটা মূল কারণ হচ্ছে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক, বা আই ডোন্ট নো হোয়াট এভার পেছনে কী হচ্ছে, বা কূটনৈতিক স্বার্থে হোক, ভারতের পরিকল্পনা হোক, আওয়ামী লীগের পরিকল্পনা হোক, ভারত থেকে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাচ্ছেন। বেশিরভাগ তথ্য বলছে তিনি আরব আমিরাত মানে দুবাইতে থাকবেন, আবার নাও যাইতে পারে, কারণ গণমাধ্যমের খবরের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে। তো যাই হোক, এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের যখন দাবি জানাচ্ছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল, আবার নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগকে ব্যান করা উচিত না, নির্বাচনে আসা উচিত, তবে বিচার করা হবে। এই আলোচনাগুলোর মধ্যে ঠাস করে আজকের আপডেট হচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা তা এখনো শিওর না। তার ছেলে সচিবাজের জয় মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন মা এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তাহলে এতদিন যে আমরা শুনলাম, এখন গণমাধ্যমে কখন কোনটা আসে সেটাই হচ্ছে একটা মিস্টেরিয়াস বক্তব্য। তো সচিবাজের জয়ের বক্তব্য যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, যথেষ্ট বিচলিত এবং কি হতাশ যে এই কোন জাতির জন্য আমি এতদিন এত কিছু করলাম, ভালো মন্দ সব কিছু মিলে যাই, সব যে খারাপ করছে তাও না, ভালো কাজও তো করছে, তাই না? তবে খারাপ কাজগুলোর কারণে এই মুহূর্তে শেখ হাসিনার ভালো কাজগুলো নিয়ে কথা বলার মতন সাহস অনেকে প্রকাশ করে না। তো কেন হতাশ? বলা হচ্ছে যে গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলছে। তো নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নেননি। আর বলা হচ্ছে তো জয় করবে কিনা, যদি শেখ হাসিনা না আসে তাহলে জয় আসবে, এটা তো আওয়ামী লীগের জন্য একটা আশা ভরসা। বিএনপির যেমন ছিল বেগম খালেদা জিয়ার নিয়ে আশা ভরসা শেষেই যে তারেক জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ নায়ক, বা তিনি দলটাকে কন্ট্রোলও করছেন। তো সেই ক্ষেত্রে জয় কোন ভূমিকা পালন করবে? এখানেও খারাপ সংবাদ হচ্ছে, জয় বলছে আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, তবে আমি এখনো আমার নিজের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। তো আপনারা সিদ্ধান্ত নেন নাই, সামনে নির্বাচনের জন্য আপনি কথা বলেন হুটহাট, এই জন্য জয় বাইরে বলি উল্টাপাল্টা কথা বলেন না, নেতাকর্মীরা হতাশ হবে। এটা কথার ধারাবাহিকতা থাকতে হবে। তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা নির্বাচনে যাবো, নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, পোলাপানের মধ্যে একটা পুনপুণ্য ভাব আসছে। এর মাঝখানে আবার যখন আজকে টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেলের মুদ্রার ওই পিঠের একটা বক্তব্য, আপনার মায়ের বক্তব্যটা আপনি ডেলিভার করছেন, আপনার অবস্থানটা পরিষ্কার করছেন,
তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, জামাত ইসলাম ছাড়া জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো দলীয় প্রধানের বা পরিবার ভিত্তিক একটা রাজনীতি। তো মেইন যখন আপনার কি মনে হয় না যে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তারা দুজন যদি না থাকে, বা জুবাইদা রহমান, তো এই বিএনপির অস্তিত্ব নিয়েও সংকট পড়বে। আওয়ামী লীগের বেলায় সেম, শেখ হাসিনা ছাড়া, সজীবাজের জয় ছাড়া, বা পুতুল ছাড়া, শেখ রেহানা ছাড়া, ববি ছাড়া, মানে এই গোষ্ঠীটার মেইন কয়েকজন ক্যারেক্টার ছাড়া বাকিদের দিয়ে কি আওয়ামী লীগের রাজনীতি চলবে না, দল ভেঙে যাবে। এগুলো রাইতে রাইতে নাই হইয়া 10টা আওয়ামী লীগ হয়ে যাবে। তো এখন এটা কি আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনার অংশ বিশেষ কিনা, যে নজরটা অন্যদিকে ফিরানোর জন্য, অথবা ইন্টারন্যাশনাল পরিকল্পনা কিনা, অথবা লবিজ যাদের নিয়োগ করা হয়েছে তারাই বুদ্ধি দিচ্ছে কিনা যে একটা চমক আসবে সামহাও। এখন আসলে কোনটা যে আমরা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না, এই নিয়ে কিন্তু কনফিউশন ছড়িয়ে হয়ে গেছে মাইরি। তো যাই হোক, হয়তো আবার 2 দিন পরে নতুন নিউজ আসতে পারে। আমি যেটা আসে সেটাই বলি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওগুলো দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। এবং প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার নতুন যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, যে শেখ হাসিনা তিনি গোপালগঞ্জের একটা আওয়ামী লীগ নেতাকর্মীকে উদ্দেশ্য করে, অর্থাৎ তার সাথে ফোন কলটা ভাইরাল হয়েছে, রেকর্ড হয়েছে। সেখানে বলেছে যে ডক্টর ইউনূস 1 মাসের বেশি দেখো তো টিকতে পারে কিনা, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আসলে এরকমভাবে কেন এরকমভাবে কড়া ভাষায় হাসিনা কথাগুলো বলে, নাকি আবারও ফেরত আসবে, আর আসতেই পারবে কিনা, আসলেও সে কি কারাগারের বাইরে থাকতে পারবে? প্রিয় দর্শক, বিস্তারিত কথাগুলো আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত কি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।